আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ভালো আছেন না সবাই? আচ্ছা, ঠিক আছে, শুরু করি তাহলে আজকের ক্লাস। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের দুইটি রোগ নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বক্ষ ব্যাধি নিয়ে, আমরা আসলে আলোচনা করছি বর্তমানে। তো বক্ষ ব্যাধির এর আগে নিউমোনিয়া সম্পর্কে আলোচনা করেছি, তারপরে লাং অ্যাবসেস নিয়ে আলোচনা করেছি। তো আজকে নিউমোথোরাক্স এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। দুটো বিষয়, দুটো ইমফাইসিমা, দুটো কাছাকাছি আমাদের নাম ভুল করেছি, ইমফাইসিমা। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমি প্রথমে নিউমোথোরাক্স নিয়ে আলোচনা করি। তো আমার মনে হয় আলোচনার শুরুতে ওই কয়েকটা ছবি বা স্লাইড দেখালে সুবিধা হবে। আমি আমার ছবিগুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার ছবি দেখতে পাচ্ছেন? একটু জি রেসপন্স স্যার। করেন। আচ্ছা, স্পষ্ট দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের বিষয়টা হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সটা কি, আমরা এই সম্পর্কে জানলে তাহলে ক্লাসটা সুবিধা হবে। নিউমো, এর আগে আমি বলেছি কিছু মেডিকেল টার্ম আছে। নিউমো শব্দটা আসলে লাংসের একটি পরিশব্দ বা পরিভাষা। তো এখানে নিউমোনিয়া, নিউমোথোরাক্স বা এই জাতীয় শব্দগুলো ওর সাথে সম্পৃক্ত বিধায় ওই যে নিউমোথোরাক্স। থোরাক্স কাকে বলে বলতে পারেন? থোরাক্স হচ্ছে আমাদের পুরো পেটটাকে, পেট এবং বুককে যদি ভাগ করি তাহলে নিচেরটা হচ্ছে অ্যাবডোমেন, উপরেরটা থোরাক্স। থোরাক্স বলতে বোঝায়, আমি অ্যানাটমির কথা বলছি, যে আমাদের যে দুই পাশে 12-12-24 জোড়া রিব আছে, স্টারনাম আছে, পিছনে যে ব্যাকবোন আছে থোরাসিক ব্যাকবোন, এর মাঝখানের যে ক্যাভিটি আছে বা এর মাঝামাঝি যতটুকু জায়গা, এই পুরো অংশটুকুই হচ্ছে থোরাক্স। তো লাংসে এই অবস্থানে এখানে যেই সমস্যা, এটা আসলে নিউমোথোরাক্স হিসেবে ধরা হয়েছে। নিউমোথোরাক্স যদি আমরা বাংলা বলি যে নিউমোথোরাক্স আসলে কি, নিউমোথোরাক্স হচ্ছে প্লুরার মধ্যে বায়ু সঞ্চার। তাহলে এবার কথা আসলো, তাহলে প্লুরাটা কি, তাই না? প্লুরা হচ্ছে আপনার আবরণী। আবরণী হচ্ছে লাংসের আবরণী। এখানে লাংস দেখতে পাচ্ছেন, লাংস কিন্তু এখানে আছে, আমি বড় করে, লাংস মানে ফুসফুস। হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা। তো এই ফুসফুসের মধ্যে, দুধ খায় স্যার বড়টা? আচ্ছা, গ্লাসে এই দুধ দাও। ফুসফুসের এক ধরনের আবরণী থাকে, এই আবরণী দিয়ে ফুসফুসটা আবৃত থাকে। এই ফুসফুসের আবরণীকেই বলা হয় বাবার মোবাইল প্লুরা। নিয়ে ফেলে দাও। যেমন এর আগে আমরা রোগ দেখেছি প্লুরাইটিস। প্লিজ আপনারা একটু মিউট করে রাখেন, আপনাদের মাইকগুলো মিউট করেন, তাহলে মানে কোনো নয়েজ বা সাউন্ড আসবে না। সরি স্যার, কামরুন নাহার আপু আপনার আনমিউট আছে, প্লিজ মিউট করেন। হ্যাঁ,
হ্যাঁ, মিউট করে নেন, তাহলে আমি দেখতে পাচ্ছি না। আমি যখন এইখানে পড়াই, যেহেতু আমি ওই যে মোবাইল থেকে এইজন্য দেখতে পাই না। ল্যাপটপ করলে হয়তো দেখতে পেতাম। আপনারা দয়া করে মিউট করে নেন, তাহলে আমার মানে পড়াতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি যে কথাটা বলছি যে লাংসের উপরে একটা পাতলা আবরণ থাকে। এই আবরণটা মূলত লাংসকে সুরক্ষা দেয়। মানে আবরণ বলতে আমাদের দেহকে যেমন চামড়া দিয়ে ঢাকা থাকে না, ঠিক লাংসের উপরে এরকম চামড়ার মতো একটা আবরণী আছে। এই আবরণীর নামই হচ্ছে প্লুরা। এই প্লুরার মধ্যে যখন বায়ু সঞ্চার হয়, নিউমো অর্থাৎ বায়ু, নিউমোর আরেকটা অর্থ কিন্তু বায়ু, বাতাস। ঠিক আছে? তো এই প্লুরার মধ্যে যখন বায়ু সঞ্চার হয়, তখন এই অবস্থাকে বলা হয় নিউমোথোরাক্স। প্লুরার আবরণী ঝিল্লি, এটা ২ টা পার্টে ভাগ করা আছে। এর মাঝে এক ধরনের ফ্লুইড থাকে। মানে খুব পাতলা জেলি লাইক এক ধরনের ফ্লুইড থাকে। এমনি এতই পাতলা, এটা এমনি স্বাভাবিকভাবে দেখা যাবে না। ফুসফুস থেকে খুব সহজে আলাদা করা যায় না। মানে এটা মাইক্রোস্কোপ বা খুব সূক্ষ্মভাবে দেখলে তখন হয়তো এটাকে মানে দেখা যাবে বা বোঝা যাবে। তো এই আবরণ, ২ টা আবরণ ঝিল্লির মাঝামাঝি যদি কোনো কারণে, সেটা হতে পারে কোনো অসুস্থতার কারণে, ইনফ্লামেশন, প্রদাহের কারণে, অথবা আঘাতজনিত কারণে যদি সেখানে বায়ু সঞ্চার হয়, তাহলে এই অবস্থাটাকে নিউমোথোরাক্স বলে। এবার একজন বলেন তো নিউমোথোরাক্স কাকে বলে? এই যে আমি যে কথাটা বললাম, আমার কথাটা বুঝেছেন কিনা আমি সেটুকু আগে শুনে নিই, তারপরে আমি ধাপে ধাপে অগ্রসর হই। স্যার, আমাদের যে ফ্লুরা রয়েছে, যে হ্যাঁ, আবরণী আছে, সেখানে বায়ু মানে সঞ্চার হলে বা বদ্ধ হলে সেটাতে নিউমোথোরাক্স বলা হয়। আর এই বায়ুটা যখন আমাদের আবরণী প্লুরার তে যে আবরণীটা হচ্ছে, ফুসফুসের যে আবরণীটা আছে, সেটা প্রচন্ড মানে খালি চোখে দেখা যায় না, সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়। এইটুকু। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। এটা আসলে এখানে বায়ু থাকার কথা না। বায়ু থাকবে হচ্ছে বায়ু কুঠুরিতে, ফুসফুসের। কিন্তু এর আবরণীতে, আবরণী যা আছে এতে বায়ু থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই বায়ু থাকাটাই হচ্ছে একটা ডিজিজ বা রোগ। বায়ু থাকলে কি হয়? লাংস ফুলে যাবে। এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাংসের ২ টো ছবি আছে। নরমাল লাংস পুরোটা দেখেন, এই যে এখানে লাল, মানে এটা কি বলবো, লাল, গোলাপি লাল রঙের। কিন্তু ডান পাশের প্লুরাটা আমরা সবসময় বলেছি যে ছবি আমাদের উল্টা পাশে হয়। আমাদের ডান হবে ছবির বাম, আর ছবির বাম হচ্ছে আমাদের ডান। ঠিক আছে? তো ছবির যে ডান পাশটা আছে, মানে আমাদের বাম পাশে, এটা হচ্ছে ছবির ডান পাশ। তো এখানে ওই যে পাশে কালো একটা শ্যাডো দেয়া আছে না? এই জায়গাগুলোই হচ্ছে এয়ার স্পেস, বা এই জায়গাগুলোতে বাতাস এসে ভরে গেছে। সেজন্যেই এই এখানে এই অবস্থাটা তৈরি হয়েছে। এই অবস্থাটাই হচ্ছে প্লুরা। প্লুরা খুব পাতলা। এখানে বাতাস থাকার কথা না। কিন্তু যদি কোনো কারণে বাতাস যায়, তাহলে সেটা কি হবে? নিউমোথোরাক্স। তো থোরাক্স হচ্ছে বলেছি যে বুকের ক্যাভিটি, অর্থাৎ আমাদের স্টার্নাম, পিছনে হচ্ছে থোরাসিক যে ভার্টিব্রাল কলাম আছে, এবং ২ পাশে ১২ ২৪ জোড়া রিবস আছে। এই অংশটুকুই কিন্তু থোরাক্স। ঠিক আছে? অ্যানাটমি। তাহলে বুঝলাম। আচ্ছা, এবার আমরা তো মোটামুটি বুঝেছি যে তাহলে নিউমোথোরাক্স কাকে বলে, এটা বুঝলাম না? তো এখানে বিভিন্ন ধরনের গ্যাস প্রবেশ করতে পারে। সাধারণত মনে করেন যে এটা, ধরেন যদি কারো পারিবারিক ইতিহাস থাকে, অথবা ধূমপান করে, অথবা মনে করেন যে বিভিন্ন অ্যাজমা বা টিউবারকুলোসিস, নিউমোসাইটিক নিউমোনিয়া, এ ধরনের রোগগুলি থাকে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এবার যদি আমি বলি যে ঠিক আছে আমি আরো ছবি দেখাবো, ছবি দেখাই। আচ্ছা, এখানে দেখেন আমি পাশাপাশি আমি ছবি নিয়ে আসছি। প্লুরাল হোয়াইট লাইন, এখানে নিউমোথোরাক্স মানে পুরো অংশটাই প্লুরাল হোয়াইট লাইন, মানে এই যে লাংসের ঠিক পাশ দিয়ে আমরা এই জন্যই যারা এক্স রের কথা বলেছিলাম না যে এক্স রে শিখতে হলে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, আমি এই ছবিটা একটু বড় করেছি। এবার দেখেন লাংসের ঠিক পাশে সাদা সাদা দেখা যাচ্ছে ছবিতে। জি স্যার। এই সাদা অংশগুলা হচ্ছে আপনার বাতাস। এখানে যদি পানি জমে থাকতো তাহলে হতো কালো। যদি এই লাংসের মধ্যে পানি জমতো বা পুজ জমতো তাহলে আরেকটা মানে ঘন কালো হতো। পানি জমলে একটু তার চেয়ে কম কালো। আর বাতাস জমাতে এই জায়গাগুলি চারো সাইডে প্লুরা হচ্ছে যে পুরো লাংসের চারোদিকের যে আবরণী আছে সেই আবরণ, এই চারোদিকের আবরণের মধ্যে বাতাস আছে বিধায় এখানে এই যে এই অবস্থাটা দেখা যাচ্ছে যে চারোদিকে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে না, যে একদম পুরা বর্ডার লাইনগুলার পাশ দিয়ে সাদা। এর মানে এই এক্স-রেটা প্রমাণ করতেছে যে ওনার প্লুরাতে বায়ু সঞ্চার হয়েছে। এবার বুঝতে পেরেছেন যে আমরা তাহলে এটা দেখে কিভাবে এক্স-রে ফিল্ম দেখে কিভাবে বুঝবো? এর আগে নরমাল ফিল্ম দেখিয়েছি না? যখনই নরমালের সাথে এটা মিলাবেন তখন দেখবেন যে এটা জি স্যার। মিলতেছে না, একটু ভিন্ন দেখেন। এবং দুইটা সাধারণত একসাথে হয় না, প্লুরাল ইফিউশন দুটো খুব কম হয় একই সাথে, সাধারণত ডান পাশে অথবা বাম পাশে এভাবেই হয়। দেখেন ডান পাশেটা কিছুটা কম মনে বা নাই, সেই জন্য দেখেন ডান পাশের লেয়ারটা একরকম আর এইখানে ঠিক মাঝখানে এখানে সাদা সাদা উজ্জ্বল চকচকে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বায়ু। এই যে এখানেও আছে দেখেন ডান পাশেরটার অবস্থা কি, বা মানে এটাকে দেখে মনে হচ্ছে অন্য কিছু না বুঝলেন, এটা কি বুঝতেছেন যে এটা নর্মাল একটা লাংস না? ছবিটা দেখে সেটা কি বোঝা যাচ্ছে? স্যার এটা তো অ্যাবনর্মাল মনে হচ্ছে। হ্যাঁ, এইটা এইখানে যা দেখাচ্ছি সবগুলাই হচ্ছে নিউমোথোরাক্স, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সাইটে যে বাতাস জমে আছে এই বাতাসের কারণে এই ছবিগুলা এরকম দেখাচ্ছে, কোথাও বেশি সাদা, কোথাও ডার্ক কালো, বা কোথাও ওই যে চারো সাইড দিয়ে দেখেন সাদা সাদা একটা মানে চকচকে ভাব আছে না, এই ভাবগুলোই বোঝাচ্ছে যে এর নিউমোথোরাক্স আছে বা এর বায়ু সঞ্চার এটা একই রকম। আচ্ছা, আমরা অনেক সময় এটা শুনেছি বা দেখেছি অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে গেলে যে লাংস থেকে পানি বের করেছে, পুজ বের করেছে বা বাতাস বের করেছে, শুনেছি না? কি শুনেছেন জি না স্যার। শুনেননি? জি শুনেছি স্যার। আচ্ছা, সেটাই এই নিউমোথোরাক্সটাই হচ্ছে যে আপনার বায়ু থাকে। তো শুধুমাত্র বায়ু থাকে এটা কম, অনেক সময় এর সাথে পানি থাকে, কখনো রক্ত থাকে, কখনো ইনফেকশন হয়ে সেখানে পুজ থাকে। তো বলে না যে হাফ লিটার পানি বের করেছে 1 লিটার বা অমুক তমুক, মানে বিভিন্ন ই বা কিছু কিছু সময় কিন্তু কিছুটা অতিরঞ্জিত করেও বলে বের করেছে, ধরেন যে হাফ লিটার, বল 2 লিটার পানি বের করেছে, 2.5 লিটার, মানে এরকম বলে না অনেক সময়। আসলে এতটুকু জায়গা নেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি থাকতে পারে বা ওই বাতাসের সাথে নিচের অংশে পুষ থাকতে পারে। একদম শুধু বাতাস এটা থাকে অনেক সময়, একদম প্রাথমিক অবস্থায় নাও থাকতে পারে, এর সাথে পুজ মিশ্রিত হয়ে থাকার সম্ভাবনা আছে। তো এভাবে এটা কি করেছে, আগে এক্স-রে করে মার্ক করেছে কোন জায়গাতে বাতাস আছে, তারপরে দুইটা রিবের মাঝখানে আমি ছবিটা একটু বড় দেখি বড় করতে, আচ্ছা বড় হচ্ছে না কেন, এই ছবিটা বড় করতে পারতেছি না কেন? ঠিক, আচ্ছা এই ছবিটা বড় করতে পারতেছি না, অন্য ছবিগুলো বড় করতে পারলে দেখি এটা, হ্যাঁ এটা হচ্ছে, এটা তাহলে বড় হচ্ছে।
এটা বড় হচ্ছে না, এটা কোনোভাবে হয়তো ইয়ে থেকে ফিক্সড করা বা কোনো কিছু। এমনি তো দেখতে পাচ্ছেন যে এর ওই লাংসের মধ্যে একটা নিডল ঢুকিয়ে দিয়েছে এবং নিডল ঢুকিয়ে এই পাশে একটা মুখ রেখেছে, সেদিক দিয়ে মূলত বাতাস বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখেন উপরে একটা যায়, ওই যে উপরে কালেকশন লেখা আছে, মানে উপরের অংশে বা ওই লাংসের চারো সাইডে এরকম বাতাস পূর্ণ হয়ে আছে এভাবে। মানে এটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। অনেক সময় আমরা ওষুধ দিলেই যে ভালো হয়ে যাবে, ওষুধ দিলেই, কারণ এই রুগীদের লক্ষণ যদি বলি, লক্ষণ বলে তারপরে আমি বলি, লক্ষণগুলো আসলেই মারাত্মক। এমনকি এটা যদি মানে তাৎক্ষণিকভাবে ভালো চিকিৎসা না নেওয়া হয়, রুগী মারা যেতে পারে। মানে রুগীর অবস্থা কিন্তু নরমাল না। কি কি হতে পারে, আসলে লক্ষণগুলো কি কি হতে পারে? বুকে ব্যথা হতে পারে। এই বুকে ব্যথাটা তীব্র বুকে ব্যথা, মানে তীব্র চাপ বোধ হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এর পাশাপাশি হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, মানে হার্টবিট অনেক বেড়ে যেতে পারে। হার্টবিট বাড়ার কারণ হচ্ছে এখান থেকে লাংস সঠিকভাবে আপনার ওই অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছে না। এটা এই কারণে হৃদপিণ্ডের গতি বেড়ে যেতে পারে। দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে পারে। ত্বক, ঠোঁট এগুলি নীল বর্ণ ধারণ করতে পারে বা পুরো শরীর নীল বর্ণ ধারণ করতে পারে। আমি এর আগেও ক্লাসে বলেছি, নীল বর্ণ ধারণ করা মানে শরীরে অক্সিজেন কমে যাওয়া। অর্থাৎ এই অসুস্থতার কারণে শরীরে যে পরিমাণ অক্সিজেন দরকার, সে পরিমাণ অক্সিজেন না পাওয়ার কারণে এরকম নীল রং ধারণ করতে পারে। এবং এটা যদি খুব বেশি সময় এবং বেশি মাত্রায় হয়ে যায়, রুগী ওই অক্সিজেন স্বল্পতায় মারা যেতে পারে। এবার এর জন্য সর্দি কাশি থাকতে পারে, ক্লান্তি, অবসাদ, অথবা এমনও হতে পারে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে এই কষ্টের কারণে। তাহলে এই অবস্থাগুলো অনেক মারাত্মক না? তো সেই অবস্থায় যদি আমরা শুধুমাত্র হোমিও ওষুধের ভরসায় বসে থাকি, তাহলে কি হবে? রুগীকে বাঁচাতে পারবো? পারবো না। স্যার। হ্যাঁ, আমাদের একটা জিনিস মাথায় সবসময় সময় রাখতে হবে, এটা আমি আগেও বলেছি যে আমরা অনেক বেশি হোমিওপ্যাথ, অনেক বেশি মানে কি বলবো যে কঠোর হোমিওপ্যাথ বা হোমিও ছাড়া হোমিওর বাইরে কোনো কিছু করবই না, এ কাজটা কখনো করব না। এটা আমি সবসময়ই আপনাদের বলবো, এই কাজটা আপনারা কখনো করবেন না। আমাদের ওষুধ আছে, আমাদের আছে, সব আমি মানি। কিন্তু তারপরে এই এটুকু বোঝার জন্যই আমাদের সার্জারি পড়ানো হয়। এটুকু বোঝার জন্যই আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানো হয় যে কোন রুগীটা স্বাভাবিক, কোন রুগীটা স্বাভাবিক অবস্থায় থাকবে আর কোন রুগীটা স্বাভাবিক অবস্থায় থাকবে না। এর যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট না করা হয়, রুগী শ্বাসকষ্টে মারা যেতে পারে। এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচন্ড, তাহলে এক মুহূর্ত দেরি না করে যেই জায়গায় এই মনে করেন যে এই ধরনের ব্যবস্থা আছে যে বাতাস বের করে দেওয়ার বা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, অবশ্যই আমরা সেখানে নিয়ে যাব। হসপিটালে, ক্লিনিকে বা যেখানে এই সুবিধা হবে সেখানে নিয়ে প্রথমেই যে কাজটা ওনারা ভালো ম্যানেজমেন্ট দিতে পারে, বাতাস বের করে দেখ, পুষ বের করে দেখ বা মানে ওনাদের যে ম্যানেজমেন্ট সেটা করুক, করার পরে আমরা ওষুধ দিব। এবং শুধু করার পরেই না, করার আগেও আমরা ওষুধ দিব। হঠাৎ করে এই অবস্থা শুরু হলো, আমাদের কাছে আসলো, তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো বা বসে তারপরে কি হসপিটালে নিয়ে যাব? না। ওই অবস্থা একটা মনে করেন যে আমাদের এই কজেশনই বা এর লক্ষণই দেখিয়ে দেয় অনেক সময় অ্যাকোনাইটের। আমরা অ্যাকোনাইট একটা ডোজ দিয়ে নিলাম, সমস্যা কি? তাতে এটা হতে পারে রোগীর কষ্টটা সামান্য একটু হলেও একটু কম হতে পারে, সহনীয় মাত্রায় আসতে পারে। আমরা এ কথা বলছি না যে আমরা এটা দিয়ে বসে থাকবো আর কোনো ওষুধ দেবো না বা এই না, তা না। তবে এই ধরনের রুগীকে বাঁচানোর আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে রুগীকে বাঁচানো। আমি হোমিওপ্যাথির নাম ফুটাবো বা অ্যালোপ্যাথির কাছে কখনো যাবই না, অ্যালোপ্যাথির কাছে গেলে আমার মান সম্মান নষ্ট হবে, হানি হবে, এটা কখনোই মনে করা যাবে না। যেই রুগীটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট লাগবে, যেই রুগীর ইমার্জেন্সি সার্জারি লাগবে, তাকে অবশ্যই ইমার্জেন্সি ম্যানেজমেন্টে পাঠাতে হবে, ইমার্জেন্সি সার্জারিতে পাঠাতে হবে। এবং আপনি যে একজন ভালো ডাক্তার, এর একটা অন্যতম প্রমাণ হচ্ছে আপনি সঠিক জায়গায় রেফার করতে পারছেন।
রুগী ধরে না রেখে, রুগীকে না মেরে, রুগীকে সুস্থ করার উদ্দেশ্যে আপনি সঠিক জায়গায় রুগীকে রেফার করতে পারছেন, এটাই হচ্ছে আপনার বড় একটা সাফল্যতা। রুগী ভালো হলে ওই রুগী আপনাকে অন্য রুগী এমনিই দিবে। আপনাকে এর জন্য চিন্তা করতে হবে না। রুগী হাতছাড়া হয়ে গেল, টাকা পাবো না, পয়সা পাবো না, এটার জন্য চিন্তা আপনাকে মোটেও করতে হবে না। ১ম চিন্তাটাই হচ্ছে আমি রুগীকে কিভাবে সুস্থ করব। যার কারণেই আমি এই কথাগুলো মাঝে, মাঝেই বলি, ক্লাসে বলে থাকি। হ্যাঁ, যেটা আমাদের আওতার মধ্যে আছে, এইজন্য এই বিষয়গুলো আমাদের আরো ভালো করে পড়ে সুন্দরভাবে বুঝতে হবে যে এই রোগীর কন্ডিশনটা কি। যখন আমরা বুঝতে পারবো যে না, একে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে, তখন অবশ্যই ম্যানেজমেন্টে পাঠাবো। আর যদি মনে করি যে না, এই রুগী আমাদের ওষুধের আওতার মধ্যেই আছে, আমরা ওষুধ দিলে এটা ভালো হবে, তাহলে তাই করব। তবে সেজন্য প্রচুর জ্ঞান দরকার, প্রচুর পড়ালেখা করতে হবে। আচ্ছা, এবার যদি আমি কারণের কথা মানে ধরি যে তাহলে এটা কি, কি কারণে হতে পারে? একটা হচ্ছে মানে বুকে যদি আঘাত কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো বা কোনো গাছ থেকে পড়ে গেল বা গরু আছে না? গরু অনেক সময় গুতা দেয় না? গরু গুতা দিল বা এই ধরনের যেকোনো কিছুই, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলো, বাস অ্যাক্সিডেন্ট করলো, মানে যেকোনো অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে, গাছ থেকে পড়ে যেতে পারে, মানে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটতে পারে, অথবা কিচ্ছু না, সে যাচ্ছে হঠাৎ করে উপর থেকে কোনো কিছু গিয়ে হয়তো এখানে ফুসফুসে বা কাঁধে লেগে গেল, একদম ছিদ্র হয়ে গেল, সেখান থেকেও হতে পারে, কোনো ইনফেকশন থেকে হতে পারে, মানে এরকম যে কোনো কিছুতেই হতে পারে। এছাড়া সিস্টিক ফিব্রোসিস এর কারণে হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক তো বুঝি যে পুরনো, অবস্ট্রাকটিভ হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা দেয়। পালমোনারি ডিজিজ হচ্ছে, পালমোনা অর্থ হচ্ছে লাং, মানে এই লাংসের বা ফুসফুসের পুরনো কোনো যদি বন্ধকারী বা অবস্ট্রাকটিভ মানে আবদ্ধ করে রাখে বা বন্ধ করে রাখে, এই ধরনের কোনো ডিজিজের কারণেও এটা হতে পারে। ফুসফুসে ক্যান্সার হলে হতে পারে, অ্যাজমার কারণে হতে পারে, ফুসফুসে কোনো সংক্রামক ব্যাধি, নিউমোনিয়া ইত্যাদি বিভিন্ন কারণেই হতে পারে। এই রোগটার যদি কারণের কথা ধরি, তাহলে আমরা এভাবেই এর কারণগুলো নির্ণয় করতে পারি। এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই যে আমি দেখালাম, একটা হচ্ছে যে তাকে মনে করেন যে ওই যে ফুটো করে এই বাতাস বের করে দেয়া, অথবা এটা অন্য কোনো কারণেও ধরেন যে কোনো কেমিক্যাল বা মেকানিক্যাল কোনো কারণেও এই ধরনের সমস্যা হলে হতে পারে। আচ্ছা, আমি আরো কিছু ছবিতে যাই। এখানে দেখেছেন এটা হাতে আঁকানো ছবি, ওখানে তো নিউমোথোরাক্স, এই ছবিটা দেখে বুঝতে পারছেন? বাম পাশে আছে, মানে আমাদের ডান পাশে আছে, হাতের ডান পাশে এটা হচ্ছে নরমাল লাং, আর আমাদের বাম পাশে যেটা আছে ওই যে নীল অংশগুলোই হচ্ছে বায়ুতে পরিপূর্ণ। আমি আরো কিছু ছবি দেখাই। এটা হচ্ছে এক্স-রে। এই যে দেখেন, স্টারনামের ভিতরে বা হার্টের মাঝখান দিয়ে এই যে সাদা সাদা, এই সাদা অংশগুলোই এটা মানে প্রথমে আমাদের নরমাল এক্স-রেটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখলে পরে আমরা এই অ্যাবনরমালটা খুব ভালো বুঝবো। দেখেন অন্য জায়গায় হাড়টা কিন্তু খুব সুন্দর বোঝা যায়, এখানে কিন্তু সব মিশে আছে, অনেক বড় একটা মোটা জায়গা বোঝা যাচ্ছে। এই জায়গাগুলোতেই আপনার ওই বায়ু সঞ্চারিত হয়ে আছে। এটাও অবশ্য আঁকা ছবি, নরমাল অ্যাবনরমাল, এই পাশে নরমাল আছে, এই যে এখানে গোলাপি কালার অ্যাবনরমাল, কি সিমটম এগুলি আমি বলেছি একটু আগে। আচ্ছা, এই যে এখানে একটা ছবি দিয়ে সুন্দর করে, এটা আঁকানো ছবি, সঠিক ছবি না, কিন্তু এই অংশটা দিয়ে বুঝছেন যে এই যে ডান পাশে ছোট ছোট ফোঁটা 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 মানে আছে না, লাল দিয়ে তার মাঝখানে ডান পাশের মানে রুগীর ডান পাশে আমাদের বাম পাশের লাংসটাতে যে দেখা যাচ্ছে, ওটাকে বায়ু বা নিউমোথোরাক্স
বোঝানোর জন্যই এভাবে ছবিটা অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এই লাংসটা দেখেন। এটার মধ্যেও কিন্তু বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন? মানে আমি যে এক্স-রের কথা বলছি, আমার এক্স-রের ধারণাটা বুঝতে পারছেন কিনা আমি সেটা আ ই ক বলেন তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই এক্স-রেতে? একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা নিউমোথোরাক্সের একটা আপনার এক্স-রে। কিন্তু আমরা কি দেখে বুঝবো যে এটা নিউমোথোরাক্স? প্লিজ একজন একটু রেসপন্স করেন। স্যার এটা মনে হচ্ছে যে বায়ুপূর্ণ হয়েছে, মানে সাদা, সাদা একটা আবরণ আছে। হ্যাঁ, চারুপাশে দেখেন ওই যে সাদা অন্য যেটা সুস্থ সেটার মধ্যে কিন্তু এতটা উজ্জ্বল সাদা থাকে না। এক্স-রে কিন্তু একেবারে আপনাকে বলে দিবেই করবে তা না। কিন্তু এক্স-রে প্লেটগুলা দেখতে, দেখতেই আসলে ডাক্তাররা অভিজ্ঞতা সঞ্চার করে এবং পাশাপাশি পড়ালেখা করে। দেখেন প্রত্যেকটা ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে এবং ঠিক মাঝামাঝিতেও আপনার সাদা, সাদা যে দেখা যাচ্ছে না? এটা যেহেতু প্লুরা হচ্ছে এই লাংসের আবরণ। আবরণ তো চারিপাশে থাকে। এইজন্যে মাঝে, মাঝে মাঝখানটাও কিছুটা সাদা দেখা যাচ্ছে যে কালচে ভাবটা কম। পাশাপাশি ২ পাশে বা প্রত্যেকটা বর্ডার লাইনে মানে সাদা অংশটা মানে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে বর্ডার লাইনগুলো সাদা। তাই না? এই উজ্জ্বলভাবে বর্ডার লাইনগুলো সাদা বোঝাচ্ছে, এটাই মার্ক করতেছে যে এটা নিউমোথোরাক্স বা এখানে বায়ু সঞ্চার হয়েছে। এই যে এখানেও আছে নিউমোথোরাক্স একইভাবে। আসলে এখানে ভিন্ন, ভিন্ন নিউমোথোরাক্স সবার তো একই রকম হয় না। মানে ভিন্ন, ভিন্ন হয়। এইজন্য এই এক্স-রে ফিল্মগুলাও একটু ভিন্নতা রয়েছে। এখানে এই যে মার্ক করে দেখানো হয়েছে যে এই যে সাদা, সাদা আমাদের ডান পাশের যে ইটা, পুরা এইটা কালো, এই যে এইখানে সাদা এবং ওই এই রোগীর ডান পাশেরটার হচ্ছে ডান লাংস আক্রান্ত হয়েছে। অর্থাৎ ২ টা ছবি না পরপর। আর এপাশেও ওই একই রকম ছবিগুলো বড় করলে বোঝা যাবে। দেখেন, এমনি যতটা না বোঝা যায় যখনই বড় করি দেখেন চারদিকের বর্ডার গুলা একদম চকচকে সাদা। আর এখানে দেখেন এই যে লাল মার্ক দিয়ে বুঝিয়েছে যে এখানেও আপনার ওই বায়ু সঞ্চার হয়েছে সেটা বোঝানোর জন্য। এভাবে এই যে এখানে দেখেন এই হার্টের শেপের বাইরেও একটু এই যে সাদা, 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 সাদা অংশ তীর চিহ্ন দিয়ে বুঝানো হয়েছে। দেখেছেন? জি স্যার। আচ্ছা। মানে তাহলে এরপরে এক্স-রের এই ফিল্মগুলা দেখলে আপনার মোটামুটি একটা ধারণা হবে না যে এ এইটা এই হতে পারে বা এই ডিজিজ হতে পারে? এটা আপনারা এইভাবে দেখলেই যে পারবেন তা না। তারপরে তো আগে জানতেনই না। তার থেকে একটা মানে কিছুটা অ্যাডভান্স হয়েছেন না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আরো করি। এই ছবিগুলা একেবারে আপনাদের দেখিয়ে, দেখিয়ে আমি ধরিয়ে, ধরিয়ে বু মানে বুঝাতে চেষ্টা করতেছি যে আপনারা দেখেন। এটার অবস্থা কি দেখেন। এর অবস্থা তো একেবারেই মারাত্মক খারাপ। ওই যে আর লেখা আছে দেখছেন? এটা ডান পাশ, এই পাশে এটা বাম পাশ। এখানে দেখেন এই রুগীর অবস্থা মানে কি পরিমাণ বায়ু সঞ্চার হয়েছে পুরোটাই সাদা, এর লাংসই ভালো বোঝা যাচ্ছে না। একে ইমিডিয়েট হসপিটাল না নিলে এই রুগী বাঁচানো যাবে না। মানে এটুকু আমাদের বোঝার মতো করতে হবে যে না, ফিল্ম দেখলেই যে না এই রুগীকে কোনো অবস্থাতেই ১ মিনিটও সময় মানে বিলম্ব করা যাবে না। দেখেছেন? এটা মারাত্মক একটা অবস্থার রোগী। আচ্ছা, তাহলে ১ম ডিজিজ সম্পর্কে যেটা বলেছিলাম, এটা সম্পর্কে আপনাদের আর কোনো কথা আছে? আমি তারপরে ২য় ডিজিজটায় চলে যাব। আচ্ছা, এরপরে আমি যদি এটার ম্যানেজমেন্টের কথা অবশ্যই পরামর্শ দিতে হবে, পরামর্শর কথা যে ধূমপান করা যাবে না, বিশ্রামে থাকতে হবে। আর বিশেষ করে গাড়ি চলাচল মানে তার করা কম
করতে হবে বা বন্ধ। আর বিমানে এই ধরনের রোগীকে কোনো অবস্থাতেই বিমানে উঠানো যাবে না। বিমানে সুস্থ মানুষেরই এক ধরনের বায়ুচাপ বা মানে শ্বাসকষ্ট হয়। বিমানে অক্সিজেন অনেক সময় কম পাওয়া যায় উপরে উঠলে বা ইসে, যার কারণে। আর এই ধরনের রোগী উঠলে আরো মারাত্মক অবস্থা হতে পারে। এরপরে আমরা কি করব? এটা আচ্ছা, এটা নির্ণয় করব কি দিয়ে? এটা তো আপনাদের সামনেই আমি দিয়েছি যে কিভাবে। একটা হচ্ছে যে ব্লাড টেস্ট, সিবিসি তো আমরা একেবারেই করব। আর সহজেই যে টেস্ট করে সেটা হচ্ছে আমার এক্স-রে। ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টারে খুব সুন্দর যদি ডিজিটাল এক্স-রে করা যায় তাহলে সহজেই রোগ নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এবার আমি মেডিসিনের কথা বলি। মেডিসিন আসলে কি বলবো? মেডিসিন ওই আগের মতোই, যে অ্যাকোনাইট, আর্নিকা যদি আঘাতজনিত কারণে হয়, স্ট্যাফিসেগ্রিয়া, আর্সেনিক, এরকমই অ্যাপিস, কেলিকার্প, কেলিআয়োড, ল্যাকেসিস, সালফার, মার্কসল, ডিজিটালিস, এরকম মানে আসলে নাম বলে তো আসলে করা যাবে না। আমাদের ওষুধগুলো হচ্ছে লক্ষণের উপরে ভিত্তি করে। তো এই লক্ষণগুলোতে যে মেডিসিনটা ভালো কাজ করবে আমরা সেই সেই মেডিসিনটাই এপ্লাই করব। কিন্তু আমি যে কথাটা বলেছি, যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন হয় তাহলে আমরা ধরে না রেখে অবশ্যই অ্যালোপ্যাথিক হসপিটাল বা যেখানে আপনার এটার ভালো ম্যানেজমেন্ট হবে সেখানে পাঠিয়ে প্রয়োজনে আমরা পরে চিকিৎসা দিলাম। ওনারা দিল, দিয়ে যদি দেখা যাচ্ছে যে না আমাদের কন্ট্রোলে চলে আসছে বা আমরা করতে পারবো, তাহলে আমরাও ট্রিটমেন্ট করতে পারবো। আর যদি দেখা যায় যে না আমাদের হচ্ছে না, তাহলে আমরা ছেড়ে দেবো। আমরা কখনোই মানে এই ধরনের জটিলতায় যাব না। রোগীর যেখানে মৃত্যু ঝুঁকি আছে পার্থিপক্ষে যাব না। হ্যাঁ, এমন একটা জায়গা যেখানে মনে করেন যে আপনি একটা চর অঞ্চল বা এখানে আর কোনো অবস্থায় নেই, উপায় নেই। আপনি তখন চেষ্টা করতে থাকেন। চেষ্টা করে প্রয়োজনে হসপিটাল যাওয়া পর্যন্ত আপনি আপনার ওষুধ এপ্লাই করে গেলেন। দূর অনেক এমন দুর্গম এলাকা আছে এখনো এই বাংলাদেশে, বাইরের কথা বাদই দেই, যেখান থেকে শহরে আসতে মানে সারাদিন লেগে যেতে পারে। এরকম দুর্গম প্রত্যন্ত অঞ্চল এখনো আছে, পাহাড়ি অঞ্চল আছে ভাই। এরকম জায়গা হলে আপনি ওষুধ দিয়ে দিলেন, ওষুধ এপ্লাই করে, কিন্তু তাকে ম্যানেজমেন্টের জন্য অবশ্যই পাঠাবেন। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনি চাইলেই সবকিছু করতে পারবেন এমন না। আচ্ছা, এই ডিজিজ সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমি পরের ডিজিজে চলে যাব। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, হ্যাঁ, এইটা বল। বললেন যে এটা বংশগত কিছু বিষয়। তার মানে যাদের বাবা-মাদের অ্যাজমা ছিল বা বংশগতভাবে ছিল তাদের এই প্রবলেমটা হওয়ার পসিবিলিটি একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা মূলত হবে এমন না। তবে তারা যদি দেখা যায় বেশি ধূমপান করে, তাদের লাইফস্টাইল ভালো না, মানে রাফ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, আ অ্যালকোহল পান করে বা এ ধরনের হলে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঝুঁকিতে থাকবে তারা। এই। আচ্ছা, তাহলে আমরা পরের ডিজিজে চলে যাই। আচ্ছা, এর পরের ডিজিজটা হচ্ছে এমফাইসিমা। আচ্ছা, এমফাইসিমা কি বলতে পারেন আপনারা কেউ? স্যার, ফুসফুসে বায়ুস্ফীতি বা ফুসফুসে বায়ু জমে যায় এরকম কিছু একটা। হ্যাঁ, এতক্ষণ কিন্তু আমরা পড়েছি যে লাংসের যে আবরণী আছে সেই আবরণীতে বায়ু সঞ্চার হোক, পুষ সঞ্চার হোক বা সেখানে রক্ত হোক, এই ধরনের কোনো সমস্যা হলে সেটা। এবার কিন্তু আমরা এমফাইসিমা হচ্ছে প্রত্যেকটা লাংসে অসংখ্য ছোট ছোট বায়ু কুঠুরি আছে। ওই যে ছোট ছোট যে এই বায়ু কুঠুরি বলতে এই যে এরকম এই যে ছোট ছোট ঘর আছে, এটা নর্মাল। এই বায়ু কুঠুরিগুলা স্বাভাবিক অবস্থায় থাকলে আমরা সুন্দর স্বাভাবিক অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে পারি। কিন্তু কোনো কারণে আক্রান্ত হয়ে এই শ্বাস না, মনে করেন কয়েকটা মিলে যদি একটা হয়ে যায়, দেয়ালগুলো ভেঙে যায়, ধরুন বেলুন, অনেকগুলো বেলুন থাকলে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কয়েকটা বেলুন ফেটে গিয়ে একটা হয়ে গেল, তখন কি হবে? কাজ কি একভাবে করবে না কোনো সমস্যা তৈরি করবে?
তখন প্রবলেম সৃষ্টি হবে। হ্যাঁ, অবশ্যই প্রবলেম সৃষ্টি হবে। মানে এই প্রত্যেকটা বায়ুনালী বা বায়ু কুঠুরির স্বাভাবিক কাজ হচ্ছে গ্যাসীয় এক্সচেঞ্জ করা। অর্থাৎ অক্সিজেন সে মনে করেন রক্তে পাঠাবে এবং কার্বন ডাই অক্সাইড এটা বাতাসের সাথে বের করে দিবে। কিন্তু যখনই এর ওয়ালগুলো ভেঙে কয়েকটা মিলে একটা হয়ে যাবে, তখন আর এই কাজটা সঠিকভাবে করতে পারবে না। এটা না করতে পারলে কি শ্বাস-প্রশ্বাসের সমস্যা হবে, রক্ত সঠিকভাবে পরিশোধিত হবে না। তো এই অবস্থাটাই হচ্ছে এমফাইসিমা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে ওই ছবিটা আছে, আমি আরো ছবি দেখাই। এই যে এখানে লাংসের ভিতরে এই যে দেখেন বায়ুকুঠুরিগুলো মানে কয়েকটা মিলে একটা বড় অংশে মানে গোল হয়ে গেছে, এরকম একটা। তাহলে এর ফাংশনাল ডিসঅর্ডার বা ফাংশনটা সঠিক থাকবে না, ফাংশনটাই নষ্ট হয়ে যাবে বা কার্যক্ষমতা তখন হারিয়ে ফেলবে। এই যে দেখেন এখানে পাশাপাশি আছে, যে অবস্থাটা কি হয় স্বাভাবিক অবস্থায় এরকম কি হয় যে ছোট ছোট বায়ুকুঠুরি বা বায়ু মানে বায়ু রাখার জন্য চেম্বার, রুম এরকম থাকে। কিন্তু যখন ইনফাইসিমা হয় তখন এটা ওই দেয়ালগুলি নষ্ট হয়ে কয়েকটা মিলে একটা হয়ে বড় আকৃতি ধারণ করে এবং সে তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়। আচ্ছা, একজনে বলেন তো এমফাইসিমা কি? যদিও একটু আগে বলেছেন, আবার একটু বলেন তো। একটু বলেন। মানে আমি যে এখন বললাম এটা কি বুঝেছেন? আমার বইয়ের সংজ্ঞা, বইয়ে কি আছে না আছে, অমুক আছে, এগুলি না। আমি যা বলতেছি বা আপনার মূল ধারণাটা পাচ্ছেন কিনা, বুঝতেছেন কিনা, আমার আসলে সেটা দেখা দরকার। বইয়ের সংজ্ঞা মানে বাসায় গিয়ে সুন্দর করে মুখস্থ করে নিবেন পরীক্ষার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি বুঝতেছেন কিনা এটা আমার দরকার। আপনি যদি বুঝেন তাহলে এটা খুব সহজে বুঝবেন এবং মনে রাখতে পারবেন সারা জীবন। একটু বলেন তো ইনফাইসিমাটা কি? আপনাদের নিজের ভাষায় বলেন। ভুল হলে ভুল হবে, শুদ্ধ হলে শুদ্ধ হবে। এখানে মানে ইসের কিছু নেই তো, সংকোচ, দ্বিধা এরকম কিছুই নেই। বলেন, একজন বলেন। স্যার কাইন্ডলি যদি আবার বলতেন, আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি কথাগুলো বুঝতে পারছিলাম না। আচ্ছা, আচ্ছা। আমি বলেছি এমফাইসিমা হচ্ছে বায়ু কুঠুরির সমস্যা। অর্থাৎ লাংসে অসংখ্য এই যে এরকম বায়ু কুঠুরি আছে, ছোট ছোট বায়ু কুঠুরি যেগুলির মধ্যে গ্যাসীয় এক্সচেঞ্জ হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আপনার বাতাসের সাথে বের হয়ে যায়, আর অক্সিজেন বাতাস থেকে নিয়ে রক্তে আপনার ছড়িয়ে দেয় হার্টের মাধ্যমে। লাংস থেকে হার্টে যায়, হার্ট থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে। তো স্বাভাবিক অবস্থা যখন থাকে, নর্মাল থাকে, এই অ্যালভিওলি গুলো বা বায়ুকুঠুরিগুলো তখন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে। যখন কোনো কারণে আক্রান্ত হয়ে এটা এরকম অ্যাবনর্মাল হয়ে যায়, অর্থাৎ কয়েকটা বায়ুকুঠুরি মিলে একটা বড় অংশ মানে খোলা অংশে পরিণত হয়, তো তখনই যে অবস্থাটা হয় এই অবস্থাটাকেই ইমফাইসিমা বলে। এবার বুঝেছেন? আমি মানে সহজে আমার ভাষায় আমি বুঝাচ্ছি। ছোট ছোট জি স্যার। অসংখ্য ওই মানে বায়ু কুঠুরিগুলা নষ্ট হয়ে একটা বড় মনে করেন যে নুডলস বলা হয়। নুডলস আসলে এই যে আমরা খাই নুডলস, এটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি মানে একটা কি বলবো যে এই স্ফীতি আকার ধারণ করে, ওই অবস্থাটাকেও অনেক সময় যে মেডিকেলের ভাষায় নুডলস বলে। তো এখন বলেন এমফাইসিমাটা কি, এটা কি, আপনারা কি বুঝলেন?
ডিজিজটা কি? আগে বুঝা, তারপরে সংজ্ঞা মুখস্থ করেন পরে। আগে কি বুঝেছেন সেটা যে বলেন। আমরা নরমালি হচ্ছে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনটা ভেতরে যায় এবং কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে যায়। আর এবং এই যে স্ফীতিটা হয় বা যে শ্বাস প্রশ্বাসটা নেওয়া হয়, এটা কি নরমালি আমরা হচ্ছে এমফাইজিমা বলে থাকি। আর এটা না। যখন প্রবলেম আপ সৃষ্টি হয় তখন হুম। হচ্ছে এটা নরমালের চাইতে অ্যাবনর্মাল হয়ে যায় এবং এর স্ফীতিটা অনেকটা বেড়ে যেয়ে নুডলসের মতো হয়ে যায়। স্যার এইটুকু। না, এটা আসলে আমি আবার বলে দিচ্ছি। আপনাদের বুঝতে হবে আমি যে কথাগুলো বলছি এটা না বুঝে শুধু মুখস্থ করে গেলে, আমি ক্লাস নিলাম, আমার ক্লাসে যদি আপনারা না বুঝে যান, তাহলে মানে আপনাদের চেয়ে আমি বেশি ব্যর্থ যে আপনাদের বোঝাতে পারছি না। একটা এই যে এই পাশে লেখা আছে নরমাল, ব্রংকিয়াল অ্যান্ড অ্যালভিউলি। অ্যালভিউলি হচ্ছে বায়ুকুঠুরি। এর বায়ুকুঠুরি হচ্ছে ছোট ছোট এই যে ঘর বা চেম্বারের মতো থাকে। এর ফাংশনটা বলেছি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সে এক্সচেঞ্জ করে বা বিনিময় করে। এটা স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। এখন যখন স্বাভাবিক অবস্থা না হয়ে কোনো আপনার ডিজিজে আক্রান্ত হয়ে কোনো ইনফেকশন হয়ে সেই বায়ুকুঠুরিগুলা একটার জায়গায় কয়েকটা মিলে একটা বড় অংশ তৈরি করে, এই অবস্থাটার নামই হচ্ছে এমফাইসিমা। এবং এই অবস্থা হওয়ার ফলে সে সঠিকভাবে কাজ করতে পারে না। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এটা সঠিকভাবে এক্সচেঞ্জ করতে পারে না। আমি এই কথাটা বোঝাতে চেয়েছি। তারপর নুডলস বলতে এটা যখন অনেক বড় একটা স্ফীতি হয় তখন ওই অংশটাকে এটা মানে ওই শব্দ দ্বারা বোঝানো হতে পারে। আমি এই কথাটা বলেছি। আপনি সহজে এই ২ টা মানে এখানে পাশাপাশি যে ২ টা ছবি দেয়া আছে, এই ছবি দেখেই আপনার মানে বলেন বা বুঝিয়ে বলেন একটু। আরেকবার একটু বুঝিয়ে বলেন। নরমালি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এবং আসা এবং যাওয়াটাই হচ্ছে নরমালি আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে ফেলি। কিন্তু যদি এটা আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের স্ফীতিটা বা বায়ুটা যখন ঠিকভাবে প্রসারণ হয় না, সেটা যখন একটা মানে বড় হয়ে যায়, সেটাই হচ্ছে এমফাইজিমা। আম মানে একটু আপনি মানে একটু বুঝার ভুল হয়েছে। লাংস, এই যে লাংসে এখানে বায়ুকুঠুরি আছে না অ্যালভিউলি লেখা আছে? নরমালি যে অ্যালভিউলি এটা হচ্ছে বায়ুকুঠুরি। লাংসে এরকম অসংখ্য বায়ুকুঠুরি মিলেই লাংসের সৃষ্টি। এই যে লাংস, এই লাংসটা তৈরি হচ্ছে এর মধ্যে অসংখ্য, ধরেন যে লক্ষ লক্ষ এরকম বায়ুকুঠুরি আছে। এই বায়ুকুঠুরির সমষ্টি আমাদের লাংস। তো সেটা এখানে বড় করে বা জুম করে দেখানো হয়েছে। বায়ুকুঠুরিগুলা দেখতে ঠিক এরকম থাকে। এরকম প্রত্যেকটা কুঠুরি আলাদা 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 থাকে এবং এর কাজ বা ফাংশনটা হচ্ছে যে রক্ত থেকে মানে আমাদের দেহের কার্বন ডাই অক্সাইডকে আপনার লাংসে পাঠিয়ে দেয়া এবং সেখান থেকে মানে এখানে যখন আসার পর এখানে গ্যাসীয় এক্সচেঞ্জ হয়। অর্থাৎ মানে গ্যাসীয় এক্সচেঞ্জের কারণে অক্সিজেন চলে যায় রক্তের ভিতরে এবং কার্বন ডাই অক্সাইডটা আমাদের প্রশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। এই কাজটা করে এই অ্যালভিউলি। এই অ্যালভিউলিগুলা নরমালি বা বায়ুকুঠুরি। এই বায়ুকুঠুরি মানে কয়েকটা যদি নষ্ট হয়ে একটা বড় আপনার কি বলবো যে বড় অংশ বা বড় এরকম একটা অবস্থা তৈরি করে, এই অবস্থাটাই হচ্ছে ইনফাসিমা। অর্থাৎ বায়ুকুঠুরি বিনষ্ট হয়ে এটা কয়েকটা মিশে যদি একটা বড় মনে করেন যে কুঠুরি তৈরি করে, এই অবস্থাটাই হচ্ছে ইনফাইসিমা। এবার বুঝেছেন? জি স্যার।
একদম লাংসে, নরমাল লাংসে এরকম অসংখ্য বায়ু কুঠুরি থাকে। এই বায়ু কুঠুরিগুলা নষ্ট হয়ে বা ধ্বংস হয়ে যদি মানে কয়েকটা মিলে একটু বড় বড় মানে কুঠুরিতে পরিণত হয়, এই অবস্থাটাই হচ্ছে ইমফাইসিমা। ঠিক আছে? এর লক্ষণগুলো অনেকটাই আপনার ইসের মতোই। এর আগে আমরা পড়লাম না, একই রকম, যে এটার সাথে খুব বেশি শ্বাসকষ্ট থাকবে, বুক ব্যথা থাকবে, তারপরে আপনার পালপিটেশন বেড়ে যেতে পারে, তারপরে মনে করেন যে ত্বক নীলাভ ধারণ করতে পারে, সর্দি কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা। এই যে এর আগে যে লক্ষণগুলো বলেছি প্রায় কাছাকাছি লক্ষণগুলোই বা এই ধরনের লক্ষণগুলোই আমরা পাবো। ক্লান্তি, ঠিক আছে, এর যদি লক্ষণের দিকে কারণ, একটা কারণ হতে পারে যে আপনার মানে এই যে এখানে এই এই ছবিটা দেখেছেন, ইফেক্টেড ইফেক্টেড হয়ে এটা বড় হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এই বড় হয়ে যাওয়াটাই হচ্ছে ইমফাইসিমা। এইখানে এই যে এইখানে দুটো ছবি দিয়ে সুন্দর এর অনেকগুলো কারণই পাওয়া যায়। অনেক সময় বায়ু কুঠুরি, প্রশস্ততা জনিত ইমফাইসিমা হয়, বায়ু কুঠুরি মানে শুষ্কতা জনিত ইমফাইসিমা হয়, ক্ষতিপূরক এমফাইসিমা হয়, তরল এমফাইসিমা, এরপরে ভেসিকিউলার এমফাইসিমা। এভাবে এটাকে 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এই যে মানে একই কথাই, ছবিগুলো প্রায় একই রকমই। দেখেন এই যে নরমাল আর এখানে অ্যাবনরমাল। কোথাও যদি ওই যে লাংসের এই অংশগুলো এরকম বড় বড় হয়ে যায়, ফুলে যায়, সেখানে ব্যথা তৈরি হয়, অস্বস্তি বোধ হয়, শ্বাসকষ্ট হয়, এই লক্ষণগুলো আমরা পাবো। এই যে এখানে কিভাবে হয়েছে নরমাল থেকে হেলদি, যে মাঝখানে, তারপরে এটা কিভাবে চেঞ্জ হয়ে অ্যাবনরমাল তৈরি হয় সেই ছবি এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিউমোনিয়া যদি হয় তখন কেমন হয়, আর ইমফাইসিমা যদি হয় তখন কেমন হয়। নিউমোনিয়া হলে এই বায়ুকুঠুরিগুলো তখন হচ্ছে মিউকাস দ্বারা পরিপূর্ণ থাকে। দেখেন এই যে আমি দেখাচ্ছি, এই যে মিউকাস দেখা যাচ্ছে বা ফ্লুইড, তরল পদার্থ দিয়ে এই বায়ুকুঠুরিগুলো ভরে থাকে, সেই ক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, নর্মাল অবস্থায় এরকম একদম সুন্দর, বায়ু কুঠুরিগুলো সুন্দর। আর ইমফাইসিমা হলে ওই একটা না, কয়েকটা ঘর এক জায়গায় মিলে একটা বড় অংশ তৈরি করে। এটা ওই লাংসের অংশই মানে বড় করে দেখানো হয়েছে। নর্মাল অবস্থায় ওই যে বায়ু কুঠুরিগুলো যেমন প্রত্যেকটাই একটা 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 করে থাকে, আর অ্যাবনর্মাল অবস্থায় কয়েকটা মিলে একটা বড় অংশ, ফাঁকা অংশ তৈরি করে থাকে। আচ্ছা, এটা হচ্ছে এখানে কালো দেখাচ্ছে না, এটা হচ্ছে যে আমরা যখন ডেড বডি সেশন করি তখন তার ভিতরে বা মৃত যদি একটা লাংস কাটা হয় তাহলে এরকম অবস্থাটা পাওয়া যাবে। দেখেন এই বায়ুকুঠুরিগুলো কিন্তু বড় বড়, ওই যে মাঝখানে কালো কালো দেখা যাচ্ছে না, এগুলো সবগুলো এমনি সমান থাকার কথা, কিন্তু যাদের ইনফাইসিমা আছে তাদের এরকম কালো বড় 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 এই যে গর্তের মতো দেখা যাচ্ছে না, মানে কয়েকটা বায়ুকুঠুরি একসাথে মিলে গেছে। এটা হচ্ছে অরিজিনালটাই, ওই যে মৃতটা কাটার পরে এই অবস্থা হয়। ছবিটাই যে এরকম, এখানে ছবিতে এই যে দেখেন সাদা সাদা মানে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বর্ডার গুলো চকচকে, বর্ডার গুলো চকচকে ছাড়াও এই যে দেখা যায় এই যে ছোট ছোট বাদাম আকৃতির সাদা সাদা, বাদামের মতো, বা ওই যে মানে এই যে সাদা সাদা, এগুলাই হচ্ছে ওই কয়েকটা বায়ুকুঠুরি নষ্ট হয়ে একটা বড় অংশ তৈরি করেছে। দেখতে পাচ্ছেন? এই এক্সরেটা বুঝতে পারছেন? জি স্যার।
বোঝা যাচ্ছে না? এই যে সাদা গোল মনে হচ্ছে যে এই কয়েকটা বায়ুকঠিনী নষ্ট হয়ে একটা বড় অংশ তৈরি করেছে। এই এক্স-রে দেখে ওইভাবেই নির্ণয় করতে হয়। এখন এই ডিজিটালে এই সুবিধা যে এই যে এরকম একটা আগে তো এটা দেখেই যতই চোখ খাটিয়ে, এখন ডিজিটালে এই যে এভাবে সেটাকে বড় করে সুন্দর করে বিশ্লেষণ, হ্যাঁ এই তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে না এটা এমফাইসিমা। এরকম এখন ডিজিটাল এক্স-রে গুলা এভাবে বড় করে জুম করে দেখা সম্ভব। আর যার কারণে রিপোর্ট করতেও অনেক সুবিধা হয়। আর এর ছবির মানও অনেক ভালো। এই যে এখানে দেখেন নরমাল আর অ্যাবনরমাল। নরমালটা হচ্ছে অনেকটা মৌচাকের মতো না? আর অ্যাবনরমালটা এই যে দেখেন মাঝখানে মনে হয় ভেঙে গেছে বা খেয়ে ওটা গিয়ে বড় অংশ তৈরি করেছে। এখানে আমাদের হাতের ডান পাশে যেটা এটা হচ্ছে অ্যাবনরমাল, বাম পাশেরটা হচ্ছে নরমাল বা হেলদি। এখানে ওই যে সংজ্ঞা দেয়া আছে। তো আমি কথাগুলো এর আগেই বলেছি। ওই নিউমোথোরাক্স আর ইয়ের এটা প্রায় কাছাকাছি। এই যে এখানে আঁকা ছবি, কিন্তু ছবিটা বোঝানোর জন্যই এখানে সুন্দর করে এভাবে দেয়া আছে। এই যে এখানে দেখেন, এই চিত্রটাই মাধ্যমেই আমি করে দিব। দেখেন এই যে আস্তে আস্তে নরমাল থেকে কিভাবে অ্যাবনরমালে পরিণত হয়। প্রথমে ধরেন যে একদম স্বাভাবিক ছিল, বায়ুকঠুরিগুলো স্বাভাবিক, তখন তারপরে আস্তে আস্তে একটু একটার সাথে হয়তো দুইটা মিশেছে, দুইটার পর দুইটার সাথে তিনটা চারটা। বিশেষ করে যারা স্মোকিং করে, ধূমপান করেন, এই চিত্রটা তাদের, ধূমপানজনিত যাদের এমফাইসিমা হয় তাদের, যে আস্তে আস্তে এই মনে করেন যে কোষগুলি মারা গিয়ে নষ্ট হয়ে দেখেন আস্তে আস্তে বড় হতে হতে পুরো লাংসটাই কালো হয়ে এরকম বড় বড় গর্তের মতো বা বড় বড় কুঠুরি তৈরি হয়ে এমফাইসিমা তৈরি হয়েছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছেন? ম্যানেজমেন্ট বলেন, মেডিসিন বলেন, ওটা ওই নিউমোথোরাক্সের মতোই একই রকম। এই মেডিসিনগুলা প্রায় কাছাকাছি আমাদের লক্ষণ মিলে যেই এটা হবে। এটারও ডায়াগনোসিসের জন্য এক্স-রে আমরা নিতে পারি, ব্লাড টেস্ট নিতে পারি। আর এটার মনে করেন যে ম্যানেজমেন্ট ওই রকম বেড রেস্ট থাকতে হবে রুগীকে, পুষ্টিকর তরল বা মানে সহজপাচ্য পুষ্টিকর খাবার খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, প্রয়োজনে বেড রেস্টে থাকতে হবে, ধূমপান, অ্যালকোহল বা এই জাতীয় কোনো প্রকার নেশা জাতীয় সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। আর এর কারণগুলো ওই কাছাকাছি, আঘাতের কারণে, ধূমপানের কারণে, অথবা অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে। অন্য ডিজিজের কারণে লাংসের আরেকটা ডিজিজ, সেই ডিজিজ থেকেও এমফাইসিমা হতে পারে। আচ্ছা, মেডিসিন, কারণ, লক্ষণ সবই তো বললাম। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি কারো স্যার কোনো প্রশ্ন আছে? স্যার আমার আছে। তাহলে হ্যাঁ আমি বলেন। স্যার যতগুলো পড়লাম সবগুলোর মধ্যে আমি একটা জিনিস কমন পাইলাম, যে স্যার হ্যাঁ, নিয়ম কানুন মানতে হবে। মানে রুগীর একটা কিছু হয়ে গেলে হয়ে যাবে সেটা নরমালি, বাট মেডিসিনের সাথে সাথে তাকে ক্লাস একটু বসে, নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। একটু বসে। হ্যাঁ, নিয়মতান্ত্রিক অবশ্যই জীবনযাপন করতে হবে, ধূমপান করা যাবে না। তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর এটা ডায়াগনোসিসের জন্য আমরা ব্লাড টেস্ট, তারপরে এক্স-রে, এই সমস্ত কিছুই আমরা করতে পারি। তো আমি আর ক্লাসটা মানে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আর কারো কোনো প্রশ্ন আছে? বা আমার এটা বুঝেছেন? আজকের ক্লাসটা বুঝেছেন? জি স্যার, আজকে আমার আর কোনো প্রশ্ন নেই। আর আজকের ক্লাসটা বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু পড়ে আসবেন। আমি ধারাবাহিকভাবে সিলেবাসে যা আছে সেই অনুসারেই মানে ক্লাস নিয়ে যাচ্ছি। তো ওইভাবেই আপনারা একটু দেখে আসলে পড়াতে সুবিধা হয়। তো সবারই সুস্বাস্থ্য কামনা করে তাহলে শেষ করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়ন্ত স্যার, রেকর্ড বন্ধ করে দিন।
আচ্ছা, জয়ন্ত স্যার, জয়ন্ত স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস শেষ করে দিয়েছি, আপনার রেকর্ড আচ্ছা, বন্ধ আমি করে এখানে দিন। নক করছি তাহলে।